কয়দিন খুব বর্ষা চলিতেছে, বৃষ্টির বিরাম নাই। একটু থামে, আবার অমনি জোরে আসে। বৃষ্টির ছাঁটে চারিধার ধোঁয়া ধোঁয়া। হরিহর মোটে 5টা টাকা পাঠাইয়াছিল, তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খবর আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাসনি, ডাক বাক্সটার কাছে গিয়ে বসে থাকবি, পিয়ন যেমনি আসবে অমনি জিজ্ঞেস করবি। বা আমি বুঝি বসে থাকি নে, কালও তো এলো পুঁটিদের চিঠি, আমাদের খবরের কাগজ দিয়ে গেল, জিজ্ঞেস করে এসো দেখি পুঁটিকে, আমি থাকি না বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়েদের চণ্ডীমণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। সাধু কর্মকারের ঘরের চালা হইতে গোলা পায়রার দল ভিজিতে ভিজিতে ঝটাপট করিয়া উড়িতে উড়িতে রায়েদের পশ্চিমের ঘরের কার্নিশে আসিতেছে। চাহিয়া চাহিয়া দেখে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখেছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আউন দিয়া থাকে। বাড়ি ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। কোত্থেকে আনলে মা? উহ, কত কত! তোমার তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে, এই এতটা, 1 হাঁটু জল। যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো, ভরণ না কিচ্ছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে, তাই বলি যাই নিয়ে। এ যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দান। এমন জিনিস এখন আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আধুলি আঁচল হইতে খুলিয়া দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়। কাউকে যেন প্রকাশ না করে সর্বজয়া এ অনুরোধ বারবার করে। 2-1 দিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু পুবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে 1 হাঁটু জল। দিন রাত শোষো, বাঁশবনে ঝড় বাঁধে। বাঁশের মাথা মাটিতে লুটাইয়া লুটাইয়া পড়ে। আকাশের কোথাও ফাঁক নাই। কালো কালো মেঘের রাশ হু হু উড়িয়া পূব হইতে পশ্চিমে চলিয়াছে। দিন রাত শোঁ শোঁ শব্দ। নদীর জল বাড়ে, কত ঘরদোর কত জায়গায় যে পড়িয়া গেল। নদী নালা জলে ভাসিয়া গিয়াছে। গরু বাছুর গাছের তলে, বাঁশবনে, বাড়ির ছাদতলায় অঝরে দাঁড়াইয়া ভিজিতেছে। পাখি পাখালির শব্দ নাই কোনো দিকে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে, দিদি দেখবি? দুর্গা কাঁথামুড়ি দিয়া শুইয়াছিল, না উঠিয়াই বলিল, কতখানি জল এসেছে রে? তোর জ্বর সারলে কাল দেখে আসিস। তেঁতুলতলার পথে হাঁটু জল। মা কোথায় রে? ঘরে একটা দানা নেই, 2টোখানি বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে। তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি 2টি ভাত খাবো। লক্ষ্মী মানিক আমার, ওরকম কি করে? অনেক করে চাল ভাজা মেখে দেব এখন, রাঁধবো কেমন করে? দেখছিস নে কিরকম শ্যাওটা করেছে, উনুনের মধ্যে 1 উনুন জল যে। পরে সে কাপড়ের ভিতর হইতে কি একখানা বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, একটা কই মাছ, বাঁশতলায় দেখি কানে হেঁটে বেড়াচ্ছে। বন্যের জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে। বরজপোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া ওঠে, অবাক হইয়া যায়, বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়? আর আছে,
অপু এক্ষুনি বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে তাহার মা তাহাকে থামায়। একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ তো, মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে আরও সেখানে আছে। দেখতে পেলাম না কি রকম কই মাছ কানে হাঁটে। কাল সকালে দেখব, সকালে জ্বর সেরে যাবে। চারিদিকের বনবাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। দুর্গা যে বিছানা পাতিয়া শুইয়া আছে, তাহারই এক পাশে তাহার মা ও অপু বসে। ওদিকে ভাই বোনের তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া মায়ের কাছে ঘেঁষিয়া বলে, ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। মা, সেই শ্যামলঙ্কা বাটনা বাটে, মাটিতে লুটায় কেশ, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। দূর, হ্যাঁ মা তাই, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। কথাটা বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ার বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো মেধে। মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদৃষ্ট করে যে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনি। ঘি না, লুচি না, সন্দেশ না, কি না, শুধু 2টো ভাত। আবার ভাবে, এই ভাঙা ঘর, টানাটানির সংসার, অপু মানুষ হলে আর এ দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। তাহার পর সে বসিয়া বসিয়া গল্প করে। যখন প্রথম সে নিশ্চিন্দিপুরে ঘর করিতে আসিয়াছিল, তখন 1 বৎসর এই রকম অবিশ্রান্ত বর্ষায় নদীর জল এত বাড়িয়াছিল যে ঘাটের পথে মুখুজ্জে বাগানের কাছে বড় বোঝাই নৌকা পর্যন্ত আসিয়াছিল। কত বড় নৌকা মা? মস্ত, ওই যে খোট্টাদের চুনের নৌকো, সাজিমাটির নৌকো মাঝে মাঝে আসে, দেখেছিস তো? দুর্গা হঠাৎ জিজ্ঞাসা করে, মা, তুমি 4গুচির বিনুনি করতে জানো? অনেক রাত্রে সর্বজয়ের ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে যে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ দিয়া ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘরে জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে, তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপসপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওঠ দেখি মা, বিছানাটা সরিয়ে নি। অদুর্গা, শিগগির ওঠ, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে। ভয় হয়, একটা যেন কিছু ঘটিবে, কিছু একটা ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে। ভাবে, সে মানুষেরই বা কি হলো, কেন পত্তর আসে না? টাকা মুরুগ্গে যাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, 5 আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তার পরদিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাটির বাহির হইয়া দেখিল, বাঁশবনের মধ্যের ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোন, সেই তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্যে, তা নিবি? আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলেরে সঙ্গে করে এক্ষুনি আসবো এখন। নতুন আছে মা ঠাকরুন, না পুরনো? তুই আয় না, এক্ষুনি দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। তোরা আজকাল চাল ভানছিস নে? এই বাদলায় কি ধান শুকোয় মা ঠাকরুন? খাবার বলে 2টোখানি রেখে দিয়েছি অমনি। এক কাজ কর না, তাই গিয়ে আমায় 1/2 কাঠাখানেক আজ দিয়ে যাবি? একটু সরিয়া আসিয়া মিনতির সুরে বলিল, বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনাবার লোক পাচ্ছি নে, টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়। বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে, কিন্তু সে ভেটেল ধানের চালির ভাত আপনারে কি খেতে পারবেন মা ঠাকরুন? বড্ড মোটা।
নিমছাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না। তাহার অসুখ একভাবেই আছে। ঔষধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। 1 পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা, নোনতা মুখে বেশ লাগে। সাবু তাই জোটে না তার বিস্কুট। বৈকালবেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। ঘোর বর্ষণ মুখর নির্জন, জলে থই থই হু হু পুবে হাওয়া বয়। মেঘে অন্ধকার একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেঁজা তুলোর মতো মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাঁট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড় গোঁজা, ভাঙা কবাটের আড়ালের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়? বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ার ঘুম আসে না। সে বিছানায় উঠিয়া বসে। বাহিরে শুধু একটানা হুস হুস জলের শব্দ। জীর্ণ কোঠাখানা একবারের দমকায় যেন থরথর করিয়া কাঁপে। ভয়ে তাহার প্রাণ উড়িয়া যায়। গ্রামের একধারে বাঁশবনের মধ্যে ছোট ছোট ছেলেমেয়ে লইয়া নিঃসহায়। মনে মনে বলে, ঠাকুর, আমি মরি তাতে ক্ষতি নেই, এদের কি করি? এই রাত্রিরে যাই বা কোথায়? মনে মনে বসিয়া বসিয়া ভাবে, আচ্ছা, যদি কোঠা পড়ে তবে দালানের দেওয়ালটা বোধহয় আগে পড়বে। যেমন শব্দ হবে অমনি পাঞ্চালার দৌড় দিয়ে এদের টেনে বার করে নেব। সে যেন আর বসিয়া থাকিতে পারে না। কয়দিন সে ওল শাক, কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া দিন কাটাইতেছে। নিজে উপবাসের পর উপবাস দিয়া ছেলে মেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাওয়াইতেছে। শরীর ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন করে। ঝড়ের গো গো শব্দ। অনেক রাত্রে ঝড় বাড়িল। একবার বড় একটা দমকায় ভয় পাইয়া সে ঝড়ের গতি বুঝিবার জন্য সন্তর্পণে দালানির দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে মুখ বাড়াইল। বৃষ্টির ছাটে কাপড় চুল সব ভিজিয়া গেল। বাহিরে কিছু দেখা যায় না। অন্ধকারে মেঘে আকাশে বাতাসে গাছপালায় সব একাকার। ঝড় বৃষ্টির শব্দে আর কিছু শোনা যায় না। আতঙ্কে সর্বজয়া দোর বন্ধ করিয়া দিল। আচ্ছা, যদি এখন একটা কিছু ঘরে ঢোকে? মানুষ কি অন্য কোনো জানোয়ার? চারিদিকে ঘন বাঁশবন, জঙ্গল, লোকজনের বসতি নাই। মাগো! জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে। ডাকে, ও অপু, ওঠ তো। শুনছিস অপু? ওর দিকে। দুর্গাকে বলে, পাশ ফিরে শত দুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দেখি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া দেখিল বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরের দেওয়ালটা পড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরনো কোঠাটা। কে আছে? কাহাকে এখন সে ডাকে? মনে মনে বলে, হে ঠাকুর, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোয়ালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কি দোরে বারবার ধাক্কা শুনিয়া দোর খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ? নদী, একবার বড়ঠাকুরকে ডাকো দেখি। একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো। দুগ্গা কেমন করছে? দুগ্গা? কেন, কি হয়েছে দুগ্গার? কদিন থেকে তো জ্বর হচ্ছে আবার যাচ্ছে। ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেশি। তার উপর কাল রাত্রে কীরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বড়ঠাকুরকে। ভয় কি বউ, দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। চলো, আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালের চালখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রিরের মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কি না। দাঁড়াও, আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও 2 মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন।
দুর্গার বিছানার পাশে অপু বসে আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? দিদি কি সব বকছিল জ্যাঠামশায়? দেখি হাতখানা, জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জ চলে যাও দেখি শরৎ ডাক্তারের কাছে, একবারে ডেকে নিয়ে আসবে। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সারা শব্দ নাই। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে। মাথায় নিয়মিতভাবে জলপট্টি দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি, শুনছিস? কেমন আছিস? ও দিদি। দুর্গার কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে। অপু মুখের কাছে কান লইয়া গিয়া দুই একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মিলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চি চি করিয়া কথা বলিতেছে। ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? বেলা এখনো অনেক আছে, রোদ্দুর উঠেছে আজ, দেখেছিস দিদি? এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলিল না। অনেক দিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহিরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। শোন অপু, একটা কথা শোন। কি রে দিদি? পরে সে দিদির মুখের আরও কাছে মুখ লইয়া গেল। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন, তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। দিন রাত্রি কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারিধারে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেক দিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। তাহার স্ত্রীর উত্তেজিত সুর তার কানে গেল। ওগো, এসো তো একবার এদিকে, শিগগির এসো। অপুদের বাড়ির দিক থেকে একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে, দুক্কা, অদুক্কা, চা দেখি। অমা, ভালো করে চা দেখি। ও ও কি হলো? মেয়ে অমন করছে কেন? অদুক্কা, অদুক্কা, দুক্কা। অপু, ও অপু, তুই অতগুলো খাবি দিদি? চাল ভাজা আর নেই মা? খাবা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। সকালে জ্বর সেরে যাবে। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? বিছানায় শুইয়া একটা কথাই বারবার অপুর মনে আসিতে লাগিল। এসবের শেষে যেন তাহাদের গ্রাম অপেক্ষা করিয়া আছে তাহাদের জন্য। যদিও সেখান হইতে চলিয়া আসিবার সময় ফিরিবার কোনো কথাই ছিল না। সে জানে, তবুও এ মোহটুকু তার একেবারে কাটে নাই। আর কি কখনও সে তাহাদের গায়ে ফিরিতে পাইবে না? কখনও না। কি রোদটাই ঝাঁঝা করিতেছে। দিদির যা কাণ্ড, এত রোদ্দুরে চড়ুই ভাতি। দিদি, শুয়ে নে, এত রোদ্দুরে চড়ুই ভাতি। হারান কাকা বাঁশের বাঁশি বেচিবার জন্য আনিয়া বাজাইতেছে, ভারী চমৎকার বাজায়। তাহাদের মাঝের পাড়া স্টেশন। কাঠের বড় তক্তাটায় লেখা আছে মাঝের পাড়া। সে আগে আগে, ভারী বোঁচকাটা পিঠে, মা পিছনে পিছনে। কেমন ছায়া সারা পথে। আকাশে সন্ধ্যা তারা উঠিয়াছে। পাকা বটফলের গন্ধে বাতাসটা। নিশ্চিন্দিপুরের পথ যেন ফুরাইতেছে না। সে চলিয়াছে, চলিয়াছে, চলিয়াছে।
সে আর মা এ পথে একা কখনো আসে নাই, পথ সে চিনিতে পারিতেছে না। ও কাস্তে হাতে কাকা, শুনছ? নিশ্চিন্দিপুরের পথটা একটু বলে দাও না আমাদের। যশোরা নিশ্চিন্দিপুর, বেত্রবতীর ওপারে। আজ কতদিন সে নিশ্চিন্দিপুর দেখে নাই, 3 বৎসর, কত কাল। সে জানে নিশ্চিন্দিপুর তাহাকে দিনে রাতে সব সময় ডাকে। শাঁখারি পুকুর ডাক দেয়, বাঁশবনটা ডাক দেয়, সোনাডাঙ্গার মাঠ ডাক দেয়, কদমতলার সাহেবের ঘাট ডাক দেয়, দেবী বিশালাক্ষী ডাকছেন। এতদিন তাহাদের সেখানে ইছামতিতে বর্ষার ঢল নামিয়াছে, ঘাটের পথে শিমুলতলার জল উঠিয়াছে, ঝোপে ঝোপে নাটা কাঁটা বনকলমির ফুল ধরিয়াছে, বন অপরাজিতার নীল ফুলে বনের মাথা ছাওয়া। তাহাদের গ্রামের ঘাটটাতে কুঁচ ছোপের পাশে রাজু কাকা হয়তো এতক্ষণ তাহার অভ্যাস মতো অবেলায় স্নান করিতে নামিয়াছে। চালতে পোতার বাঁকে নতুন কষার বনের ধারে ধারে অক্রুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিয়াছে। আজ সেখানে হাটবার। ঠাকুরঝি পুকুরের সেই বটগাছটার পিছনের দিগন্তের কোলে রাঙা আগুনের ফেনার মতো সূর্য অস্ত যাইতেছে, আর তাহারই তলাকার মেঠো পথ বাহিয়া গ্রামের ছেলে পটু, নীলু, তিনু, ভোলা সব হাট করিয়া ফিরিতেছে। এতক্ষণে তাহাদের বনে ঘেরা বাড়িটার উঠানটাতে ঘন ছায়া পড়িয়া আসিতেছে। সেই মিষ্টি নিঃশব্দ শান্ত বৈকাল। সেই হলদে পাখিটা আজও আসিয়া পাঁচিলের ওপরের কঞ্চির ডালটাতে সেই রকমই বসে। মায়ের হাতে পোঁতা লেবু চারাটাতে হয়তো এতদিন লেবু ফলিতেছে। আরও কিছুক্ষণ পরে তাহাদের সে ভিটায় সন্ধ্যার অন্ধকার হইয়া যাইবে, কিন্তু সে সন্ধ্যায় সেখানে কেহ সাঁঝ জ্বালিবে না, প্রদীপ দেখাইবে না, রূপকথা বলিবে না। জনহীন ভিটার উঠান ভরা কালমেঘের জঙ্গলে ঝিঁঝি পোকা ডাকিবে। গভীর রাত্রে পিছনের ঘন বনে জগডুমুর গাছে লক্ষ্মী প্যাঁচার রব শোনা যাইবে। কেহ কোনো দিন সেদিক মারাইবে না। গভীর জঙ্গলে চাপা পড়া মায়ের সে লেবু গাছটার সন্ধান কেহ কোনো দিন জানিবে না। ওরকলমির ফুল ফুটিয়া আপনি আপনি ঝরিয়া পড়িবে, কুল লোনা মিথ্যাই পাকিবে, হলদে ডানা তোড়ো পাখিটা কাঁদিয়া কাঁদিয়া ফিরিবে। বনের ধারে সে অপূর্ব মায়াময় বৈকালগুলি মিছামিছিই নামিবে চিরদিন। আমাদের যেন নিশ্চিন্দিপুর ফেরা হয় ভগবান, তুমি এই করো, ঠিক যেন নিশ্চিন্দিপুর যাওয়া হয়, নইলে বাঁচব না, পায়ে পড়ি তোমার। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি। তোমাদের গ্রামের বাঁশের বনে, ঠ্যাঙাড়ে বীরু রায়ের বটতলায়, কি ধলচিতের খেয়াঘাটের সীমানায়, তোমাদের সোনাডাঙ্গা মাঠ ছাড়িয়ে ইছামতি পার হয়ে পদ্মফুলে ভরা মধুখালী বিলের পাশ কাটিয়ে বেত্রবতীর খেয়ায় পাড়ি দিয়ে পথ আমার চলে গেল সামনে সামনে, শুধুই সামনে, দেশ থেকে দেশান্তরের দিকে, সূর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, জানার গণ্ডি এড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে। দিন রাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস বর্ষ মন্বন্তর মহাযুগ পার হয়ে চলে যায়। তোমাদের মর্মর জীবন স্বপ্ন শ্যাওলা ছাতার দলে ভরে আসে। পথ আমার তখনও ফুরোয় না, চলে চলে, এগিয়েই চলে। সে পথের বিচিত্র আনন্দ যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমায় ঘর ছাড়া করে এনেছি। চলো, এগিয়ে যাই।